সকলকে স্বাগত। আজকে যে বইটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। আজকে যারা আলোচক তাদের অধিক্রমে সকলেরই আজকে প্রথম প্রবেশ। এর আগে অধিক্রমের অংশগ্রহণকারী অথবা আলোচক কোনোভাবে আসেননি, তাদেরকে স্বাগত। তাদের ব্যাপারে একটা বিষয় একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রে কয়েকজন বন্ধুর একটা উদ্যোগ যে প্রত্যেক সপ্তাহে আমরা একটা বই বা একটা বিষয় নিয়ে আলাপ করি। আজকের বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। একটা বিষয়, আজকে যারা আলোচক তাদের মধ্যে দুজন হচ্ছে এই বইয়ে দুজন চরিত্র, একদম যারা রক্ত মাংসে সেখানে উপস্থিত ছিল, আর আরো তিনজন আছেন আলোচক যারা এই বইটা লেখার সাথে সম্পৃক্ত ছিল। আর তার সাথে সাথে একটু সূত্রধর হিসেবে আমি কিছু কাজ করবো এবং এই বইটার সাথে কিছুটা সম্পৃক্ততা আমার কিছুটা পেশাগতভাবে এবং কিছুটা নেশাগতভাবে রয়েছে, সেটা একটু পরে কথা বলবো। বুঝতেই পারছেন বইটার টাইটেলে এটা একটা ইতিহাসের একটা সময়ের কথা। এই ইতিহাসের কথা বললে অদ্ভুত ভাবে আমাদের ইতিহাসের কথা যদি বলি, 4টা বৃহস্পতিবার কিভাবে জানি সম্পৃক্ত। 1947 সালে 14ই আগস্ট সেটি বৃহস্পতিবার, 21শে ফেব্রুয়ারি 1952 সালে বৃহস্পতিবার, 25শে মার্চ 1971 বৃহস্পতিবার এবং 16ই ডিসেম্বর 1971 সেটিও বৃহস্পতিবার। এবং এই বইটা মূল আলোচনা এই বৃহস্পতিবার গুলোকে ঘিরে। একটা যেটা বিষয় যে এক ধরনের বিভাজনের রাজনীতির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, সেটি শুধু যে অর্থনৈতিক কারণে বিভাজন তা না, তার সাথে সাথে এক ধরনের ধর্মভিত্তিক পরিচয়ের একটা বিভাজন তৈরি করা হয়েছিল এবং তার একটা পরিণতি আমরা বুঝতেই পারি। পাকিস্তান, ভারত তাদের অভ্যুদয় রাষ্ট্র হিসেবে। আবার তার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়ে ওঠা, কিন্তু সবকিছুর মাঝে একটা যেটা বিষয় আছে, ইতিহাসের চরিত্রকে আমরা যখন মঞ্চ নাটক দেখি, মঞ্চ নাটক আমরা স্পটলাইটে যারা থাকেন তাদেরকে আমরা দেখি, কিন্তু এই বইটি যাদের নিয়ে কাজ করা হচ্ছে তারা হচ্ছে সেই মঞ্চে নেপথ্যে যে মানুষরা, যাদের সুখ দুঃখ অবদান প্রায় ইতিহাস চর্চা এবং আমাদের দৈনন্দিন কথাবার্তায় খুবই অনুপস্থিত, সেটিকে তুলে আনবার একটা চেষ্টা করা হয়েছে। এটা যদি একটু কিছুটা বলি যে 1997 সাল, তার মানে আজ থেকে প্রায় 30 বছর আগে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের কয়েকজন ছাত্রছাত্রী তারা আরম্ভ করলো যে আচ্ছা মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কিছু ইন্টারভিউ নেওয়া হবে। তখন ছিল ক্যাসেট রেকর্ডার, কিছু রেকর্ড করা হয়েছে, কিছু সেগুলো ট্রান্সক্রাইব করা হয়েছে, কিন্তু তার সাথে সাথে সেইখানে যারা উপস্থিত ছিলেন তাদের একটা বড় উপলব্ধি হয়েছে, সেটি হচ্ছে নিজেদের ইতিহাস সেটি শুধু বই পাঠের বিষয় না, সেটা উপলব্ধির বিষয়। যখন কারো সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, নিতে নিতে একজন কেঁদে উঠছে, একজন অজ্ঞান হয়ে যাচ্ছে, এই যে এই ছোট্ট একটা বিশ্ববিদ্যালয়, এর মধ্যে এত মানুষের এত ধরনের গল্প, এটা এই বইয়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে কয়েকজন উপলব্ধি করতে পেরেছে এবং সেই উপলব্ধি একটু লিপিবদ্ধ থাকে, তার একটা প্রচেষ্টা, একটা ইচ্ছা ছিল। তারপরে তো জীবনে আঁকে বাঁকে নানা জায়গায় চলে যাওয়া হয়, ক্যাসেট গুলো নষ্ট হয়ে গেছে, এখন তো ক্যাসেট আজকে প্রজন্মের কেউ চিনবেও না, কিন্তু কিছু কিছু ট্রান্সক্রাইব করা ছিল এবং তারপরে আরো কিছু সাক্ষাৎকার নিয়ে আমাদের এই ঢাকা মুক্তিযুদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বইটা একভাবে করে ইতিহাসের একটা নির্মাণ করার একটা প্রচেষ্টা। এবং এটার সময় আমাদের কতগুলো চমৎকার অভিজ্ঞতা হয়েছে এবং আমরা খুবই আনন্দিত যে এত বছর পরে অন্তত তাদের মধ্যে কয়েকজন জীবিত আছে যাদের বলেছে এই বইয়ের চরিত্র। এবং ব্যক্তিগতভাবে আমি খুব কৃতজ্ঞ
যে আমি বলি যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি সেরা দুজন শিক্ষকের কথা বলা হয়, একজন হচ্ছেন গোপাল দা, আরেকজন হচ্ছেন মণি বা আমাদের বাচ্চু ভাই। সার্টিফিকেটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ পাঠ তাদের কাছে পেয়েছি, তাদের কাছে মানুষ হবার খুব সহজাত কতগুলো পাঠ পেয়েছি। আমরা তাদের কথাই এখন শুনবো। প্রথমে একটু গোপাল দারকে একটু ডাকি, যার একটা বড় পরিচয় আমার কাছে, সেটি হচ্ছে উনি নিজেও আশা করি বলবে 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের যদি আমরা বলি যে পিচ্ছি একটা শব্দ আছে না, উনি সেই শব্দটি ব্যবহার করেন। সেখানকার পিচ্ছি 71-এর মুক্তিযোদ্ধা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা, ডাকসুগের সংগ্রহশালা, সেটিকে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে সেটিকে ভালোবাসা দিয়ে গড়ে তুলেছে এবং অনেক আলোকচিত্র তুলেছে। এবং যুদ্ধের সময় এবং যুদ্ধের আগের সময়কে, যখন আমাদের এখানে নানাভাবে দামি বন্দুকের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই সময়কার একজন ইতিহাসের একজন সারথী, একজন চরিত্র। সেই জন্য সেই গোপাল দাকে একটু অনুরোধ করবো যে আপনি আপনার মনের কথাগুলো আপনি আপনার মতো করে বলুন। গোপাল দা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, এখন কেউ শুনতে চায় না, আজ থেকে ৫-৫ বছর আগে যে একটা গোপাল ছিলাম, আজকে তো সেই গোপাল নয়। একাত্তরে শরীরের বর্তমানে রক্ত এখন তো বেশি শক্তি এখন কাজ করছে না, শরীরের দুর্বল্য দেখা দিয়েছে। তবুও চলে হয়ে যাচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যে চলে আসছি। আসার একটা কারণও আছে, আমাদের সব হারালেও কিছু কিছু থেকে যাবে। আমি শুধু একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিধা নিয়ে নিরপেক্ষ কোনো ইতিহাস দেখা বলা সহজ ব্যাপার। আমি তো কোনো না কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাই। এখন আমার সার্টিফিকেট আমি বলবো, লিখবো, যত অপরাধী তারা সার্টিফিকেট সেগুলি বলে দিতে পারে। এটা বলছে এই কারণে, উপাচার্য মহোদয়কে বাসভবনের পাশে একটা তালিকা করা হয়েছে যারা মারা গেছে এখন তো সব তাদের। সেখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করেছে ছাত্র ছিল তাদের, কিন্তু তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, যেমন আকাশ ভাই মুখে হলো, তার 7 জন মারা গেছে, তাদের নামে ওই তালিকা নাই। কত লাশ দেখলাম, কত কিছু দেখলাম, কিন্তু এগুলি তো তালিকাভুক্ত করা হয় তো করবো না। আমি সামনে ওখানে একটা অনুষ্ঠানে একজন বক্তা বলছে, আমি নামটা নাই বললাম, নামটা বললে হয়তো আমি হজম করতে পারি না। উনি খুব সমাজবন্য বক্তা, শিক্ষিত মানুষ। উনি বলেন যে এখন 30 লক্ষ মারা যাবে, এই যে ডিসেম্বরের এখানে 100 আছে, 100-150। উনি আবার বলে কি আমি এনএসএফ করতাম, হ্যাঁ অন্যকে এনএসএফ করতাম। এনএসএফের কি জিনিস সেটা আপনাদের যাদের বয়স আছে অন্তত তারা বুঝতে পারে। এনএসএফটা কি বড়াইমানের একটা গুন্ডা বাহিনী, ওই গুন্ডা বাহিনীর উনি একজন। কিন্তু এখন এই বক্তা এত বড় মাপের একজন শিক্ষক, একটা বড় মাপের একজন বক্তা যদি বলে যে এটাই ঠিক, সেখানে আমাদের কথার কি মূল্য আছে বলেন? আমরা তো কথাও জানি না। আমি 60-এর দশকের মধুর ক্যান্টিন দিচ্ছি, ঠিক আছে, কিন্তু মধুর ক্যান্টিনটা কি ছিল? সমগ্র বাংলাদেশের জন্য প্রাণ কেন্দ্র, এখান থেকেই তো যুদ্ধ শুরু, এখান থেকেই তো সব কিছু। কিন্তু আমার খুব খারাপ লাগে যখন দেখি সেই ছেলেটি এখন উপাচার্য হয়ে গেছে বা অমুক হয়ে গেছে,
সে অলরেডি 30 লক্ষ মারা গেছে। এখন কি বলবো বন্ধুরা, আর মধুকেন্দ্রের থেকে ডাকসুতে আসা 69-এ আসার পরে মারা গেল, তার লাশ রক্ত তো লাশ তো দিলই না, লাশ মেডিকেলে নিয়ে গেল, জামাটা নিয়ে আসলাম, পরবর্তীতে আর একটা জামা দিয়ে মাসের মাথা লাগাইল। এগুলি চোখের সামনে সব কিছু, এখন অনেক কিছু বলতে পারি না, বলার সাহস হবে শক্তি হয়, কারণ বলতে গেলে আবার সমস্যা পড়ে কিনা, আবার কাটাকাটি না, আবার জন্ম বাড়ি কি করে না করে, নানান সমস্যা। এর মধ্যে কথাবার্তা বলা খুব কঠিন, সত্য প্রকাশ করার মতো অবস্থা এখনো নাই। বইটার কথা বলবো যে বইটা আপনারা বলেন, অন্তত সিরাজুল ইসলাম স্যার যে লেখাটা লিখছে, এই লেখাটা পড়লে আপনারা বইয়ের ভিতরে ঢুকে যাবেন, আর কিছু দরকার নেই। আর এই যে স্থানীয় ভাই, উনি 97 থেকে আমাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে কোনখানে বোমা পড়ছে, কোনখানে কি হয়েছে, কে মারা গেছে, সবাই ঘরে 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 সব কিছু আনছে, করছে, রেকর্ড করছে, এবং কি পরিমাণ তথ্য ওনার কাছে আপনি জানেন, কিন্তু আমার কাছে তো আছে, আমার কাছে আছে। এই জাতি নিতে পারে নাই, আমি সংগ্রহণা সৃষ্টি করছি, ওটা প্রতিষ্ঠাতা আমি, কিন্তু আমার কাছ থেকে তো নিতে পারে না বিশ্ববিদ্যালয়। শুনেন কতজন আত্মসমর্পণ করছে, যদি একজন বেশি আমি নাম দায়িত্ব বললাম, যদি বলেন কিন্তু 90,000, তাহলে আমি সাথে সাথে যদি বলি স্যার এটা ভুল করছেন, তারপরে দিন আমার কি অবস্থা হবে, আমি বলছিলাম, যার কারণে আমি 1 বছর তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিচ্ছি। আমি সত্য বলি, সত্য বলা, আপনি দেখেন না, একটা চেয়ারম্যান কিন্তু হাইটে গেলে তার পিছনে অনেকগুলি লোক থাকবে, আর স্বামী ওখানে যদি হাঁটে তার পিছনে বেশি লোক থাকবে না। আর ওকে যদি বলে যে প্রধানমন্ত্রী দায়িত্ব দিতে, সেভাবে আমি পারবো না, আপনি কোন দিকে যাবেন? সত্যই থাকে। আমাদের রাজনীতিবিদরা কি করবো, এগুলো বছরের সমস্যা বলবো না বাবা, এখানে থাক। আমি বললাম আপনি একটু হচ্ছে যে 2রা মার্চের ওই বিএনসিসি প্রস্তুতি, তারপরে ওই সময়কার 9 মাস কিভাবে বেঁচেছিল সেটা একটু বলেন। আমরা তো পুরো বন্দুক ধরা হয়েছিল, একটু ওই সময় হচ্ছে কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই, যে কজন ছাত্র ছিল সবাই চলে গেছে পিছিয়ে নেওয়ার, সবাই চলে গেছে গ্রামের বাড়ি, দেশের বাড়ি, কিছু আছে। হঠাৎ করে ছাত্র তো বুঝেনি, মাটি কাটে না, গাছ কাটে না, ওরা কেমন সুন্দর জামা গাদিয়া, এদিকটা ভূত, মানে খুব সুন্দর ছাত্ররা, খুব সুন্দর সুন্দর। এটা আগে থেকে গাছ কাটা শুরু করে দিয়েছে, গাছ কাটা নিয়ে রাস্তা যাওয়া, এই সেই 2 তারিখে কোনো কথা নেই, বার্তা নেই। ডাকসু তখন ছিল কলাভবনের ভিতরে, 1052 নম্বর কক্ষ, একটা ছোট রুমে ডাকসুর কার্যক্রম শুরু হয়েছে, পাশে ড্রেন রুম। হঠাৎ করে মেইন গেট থেকে আমি দুপুরে, তখন 3টা বাজে নাই, জগন্নাথ থেকে খেয়ে আসতে দেখি ছাত্র এদিক থেকে নীলগার থেকে আসতেছে, খালি মানুষ এদিক থেকে আসতেছে, এদিক থেকে মানুষের গাড়ি ভরে গেছে, কোনো মঞ্চ ছিল না। গাড়ির যে মেইন গেটে আপনার সামনে এরকম একটা থাকে, এই সামনে ঢোকার এখানে মঞ্চ, আমি দৌড় দিয়ে মাখন করে বললাম, রব্বাই মাখন ভাই আলিফ, তারপরে সবর চৌধুরী, ওনাদের বললাম, ওনারা মিটিং করতেছে 4-5 জনের, ওরা হচ্ছে কি সাজাচ্ছে, আমরা ভাই লোকজন একসাথে ভরে গেছে, কি ব্যাপার? তখন মাখন চৌধুরী দেখি, তখন এখানে রব্বাই সবাই উঠলো, উঠে এভাবে দাঁড়ালো, 8 পতাকা ঢাকা কলেজে নজরুল ভাই একটা বাস, কোনো ছাড়া কিছু না, কোনো রকম একটা বাসে একটা পতাকা, বাংলাদেশের একটা পতাকা নিয়ে আইনা সামনে ধরলো, রব্বাই চাইনা নিল, সবাই মিলে হাত গুটি দিয়ে ওটাকে উড়ানো দিল। পরবর্তীতে তার ইতিহাস তো আপনারা জানেন। এটার পত্রিকার সাক্ষী হইল সুভাষ, ডিসি বাড়িতে ইলেকট্রিশিয়ান, তার কোথাও নাম নেই, সে বেঁচে আছে। তো পাকিস্তান একটা ডাউন করলো, আমার গোপাল আগুন বাবু কই একজনের কয়েকদিন গ্যাস আছে, গ্যাস দিয়ে কোনো রকম জানিয়েছে জমে না,
এই অবস্থায় উঠে নিয়ে যাতায়াত থামায় ওটা উঠে। এই হলো সত্যিকারের কথা, নজরুল যুদ্ধে মারা গেছে। এরপর থেকে শুরু হইল 3 তারিখ থেকে রাইফেল ভাই গোপন বাসের কাঠি, জগন্নাথের কর্মচারীরা, মহাচত্বরের ছাত্ররা আর খেলাধুলা ছাত্র ইউনিয়ন। তখন নিজামুদ্দিন ছিল ছাত্র ইউনিয়নের। হ্যাঁ, তো ও যাইতো প্রতিদিন, এখন যুদ্ধে যাবার সময় গান গাইতে গাইতে এইটুকু বয়স সময়ের মতো টাকা তুলছিল না অবশ্য। কিন্তু ওখান থেকে এই ট্রেনিং এরপর বিএনসিসি থেকে নাকসুদ রাখবে, দাবি রাখবে। এটা আমার কাজটাই হলো দাবিগুলি আইনে নাকসুদ বুঝাই দেওয়া আর ট্রেনিং সেট নিয়ে যাওয়া। আর পোকা চাপা, মমতা চাপা যত মেয়েরা ছিল, এই মেয়েগুলি ইউনিভার্সিটির ভিতরে যে ফ্লোর আছে বলা বলে ফ্লোরে ট্রেনিং করতো। একটু পরে পরে জল ছিল, ওখান জল নেওয়া। তো এভাবে চলতে প্রসিডিউর আবার চলে আসছে, ওই জায়গাটা দেওয়া হয়নি। কিন্তু কারা জাহির করে রাসনের একটা ছেলে ছিল সুঠামদেহী, ও অস্ত্র এসে করতে না। অরিজিনাল রাইফেল, বন্দুক, রিভলভার এগুলি আইনা সব আমার কাছে রাখছে। আবার ফিউজ ভাই একেবারে গোড়াল ভর্তি করে না, যত অস্ত্র আছে তাদের পুলিশের কর্মকর্তা আইনা রাখছে। আমি রাখছি মনে করছি কালকে যাবো। বলছি যে রাত্রের বেলা, বিকাল বেলা, যখন থেকে অবস্থা ভয়ানক খারাপ, যখন আমার বাবা বললাম তো বাবা কি করে অবস্থাটা একটু ভালো হয়ে যাচ্ছে না, তখন আমরা করলাম কি যে চলে আসলাম। ও আন্তর্জাতিক ছাত্রাবাসের পাশে ওইখানে একটা শিবক গাছ আছে, ওইখানে পুড়ে মনে করছি ওইখানে আমরা থাকতাম, 20 টাকা ভাড়া দিয়ে থাকতাম। তো শুনে মজার বিষয় হলো কি, ওই রাত্রে ঠিক 11টা বাজে অবস্থা, তখন রেল লাইনটা ছিল এইদিকে, ওই বড় আগুন, গোলাগুলি, মানে কি যে একটা গোলাগুলি, আর বলার পর এদিকে সেদিকে কই কি হচ্ছে কিছু বুঝতে পারতেছে না। পরে বস্তির মানুষগুলি সবাই আসতে দিল আন্তর্জাতিক ছাত্রাবাসে। আন্তর্জাতিক ছাত্রাবাসে যাওয়ার কারণে মনে করছিলাম যে বিদেশি ছাত্র আছে, এখন আর এখন আমরা বাঁচব। এরপরে সকাল হলো, আল্লাহ আজান দিল, মনে করলাম আজান সবাই অন্তত গুলি করবো না, আমরা বাইরে যে কজন বাইরে সে কেউ পেটে লাগছে, কেউ বুকে লাগছে, কেউ পাও গেছে, আবার পিছনে গেলাম। কিন্তু তারপরে নির্বাপন ছিলেন বলে আপনারা, নির্বাপন আপনি ছিলেন, ও কোলা দিয়ে একটু মহানগর হিসেবে ইঞ্জিনিয়ারের বাড়ি ছিল, এই দিক দিয়ে 2টা মন্ত্রকের দিকে যাবো প্ল্যান করছি। আমি উঠতে পেরেছি, এমন করে নিশারাত্রি করে আগে এসে বলে পূজা ওদের বাসায়। আমি বললাম ভাই আমার মা পান খাবে, পানের ব্যবস্থা করতে হবে। মিথ্যা কথা বলে যাওয়া আসতে চাইতে দিচ্ছি। মন্ত্রকের দিকে গেছি, যাওয়ার পরে দেখি যে ওই সিঙ্গারা, রুটি, এটা সেটা বানানো এগুলি সব রেডি করছে। পরে 3 দিন কি করবে ওমা মিনিট 5-7 পরে দেখি ওই যে আপনার রেস্টুরেন্ট থেকে দিক থেকে আসতেছে করে, মানে আর যদি সাজোয়া যায় আর কিছু পায়ে হেঁটে আসতেছে খুব পা দিয়ে। আর বন্ধুকে দরজা রাত্রি মানে সাথে গেছে ভাইয়া কি করলাম, কই যাবো, তো ভাইয়া আমি কই যাবো, তুই যাবে ভিতরে ঢোক। একটা ড্রাম আসলে ওই মধ্যে গরুর খাবার রাখতো, ওইটার মধ্যে 2টা ড্রাম কাজ করে দিচ্ছি। আমি যদি রাত্রিতে একটা ঘুরবো, এই অবস্থার মধ্যে প্রায় 12টা মতো চলছে। যাওয়ার সময় টেবিল চেয়ার ভাঙিয়ে রোজগার চলে গেছে। কিন্তু এরপর মসজিদের দিকে গেলাম যে জগন্নাথের দিকে যাই, ওইখানে গিয়ে দেখি কি গেছে যে এদিকে আমার নাই, কি করি পড়ে যা শুকিয়ে যেতে আছে, খাইতে পারি না, আর খাওয়ার সামনে থাকলে ভিতরে যায় না। কি একটা অবস্থা, কি যে অবস্থা, একটা বর্ণনা দিলে আপনারা বিশ্বাস করবেন না। যদি একজনের তখনকার মানুষ থাকতেন তাহলে আমার কথা শুনতেন, ভালো লাগতো, বুঝতেন, আপনারা অনুভব করতে পারবেন না কি যে সময় গেছে, মানুষ কম। তারপরে দেখলাম কি বাংলা একাডেমির এখানে যে আপনার ইয়ে আছে না, একটা মাজার আছে, মাজারের ছেলে ওই খাদেমের ছেলে আমাকে মানে না, ও একটা সাইকেল চালায় আসতেছে, ওর থাম আমার পরিচিত, ও আমাকে সাইকেলের পিছনে বসে না টান দিয়ে একটু আগে নিয়ে বললো কি খালি একটু বললো যে ও হিন্দি কথা বলতো, মানে ওর কথা বলছে কয় গ্রামের পাইছে 5 দিয়ে এখানে বাঁচতে পারবি না, যা শুরু হচ্ছে।
দেখি ওই যে যাওয়ার সময় সামটুনার যে গেটটা লাশ, একটার পর একটা লাশ, একটার পর অনেকগুলি লাশ দেখি, কিন্তু সাদা হয়ে গেছে, এদিকটা সাদা এদিকটা সাদা, মানে স্বাভাবিক না, অস্বাভাবিক, পোড়া পোড়া। এই অবস্থা দেখা আরেকটু সামনে পায়ে গেলাম, দেখি ওই জগন্নাথের ঢুকলাম, দেখি পুকুরের পোড়া একেবারে পোড়া, শুকনার উপরে অর্ধেক, জলের মধ্যে অর্ধেক, ছাত্র কি সুন্দর করে গেছে এরকম। তারপর দিলেন না, সব কিছু ভালো বললো। ঘুরা আমার বাসায় আসলাম, আইসা জিঞ্জিরাকে গ্যাসের দিকে গেল। আপনাদের একটা কথা বলি, 27 তারিখে যখন আমরা যাই জিঞ্জিরায়, যখন ওই পারে উঠি, অনেক লোকই তো রাস্তার পাড়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ দুদিকে দাঁড়ায় যে বর্তমান মধ্যে চিরা দুধ খাবার দিতেছে সবাই। পানি পানি তো তখন এরকম সিস্টেম ছিল না, পানি খাওয়া দিতেছে। ছাত্রগুলি মানুষগুলা আমাদের যারা আমরা অসহায়, আমাদের কাছে কি সহযোগিতা করছে এটা আজকে বুঝাতে পারবে না। সব কথা তো আপনার বইও আসবে না, আপনার বইয়ে তো সব কথা আসতে লিখতে গেলে কয়েকভাবে লিখতে হবে, সত্য যাচাই করাতেই এত কষ্ট করে। যাই হোক, দেশের বাড়িতে গেলাম, ওখানে ওই অবস্থা। রাজাকার হয়েছিল আমার, তারপরে রাজাকার সৃষ্টি হয়েছে, আমি কয়েকদিন ছিলাম। আমার সাথে আমার মিনু গেছে, মিনু হলো নাচ বলো, দেশে গিয়ে বানাইছে ওটা হিন্দু। তখন হিন্দুদের মধ্যে একটা ইয়ে ছিল যে ওরা মুসলিমরা যদি হাইটা যায় ওদের গোপর দিয়া নেওয়া লাগে, এইটা করা লাগে, এটা করা লাগে, এই কিন্তু তখন ছিল। তো মিনুরের সাথে নিয়ে আমি নাম রাখছি মিনু, ওর নামের নাম। তো অনেকদিন থাকার পরে পরে ধরা খাই গেল, ধরা খাই বললাম কি চলো আসলাম ঢাকায়, দেখি যে অবস্থা আরো খারাপ। আমার দেশে এইবার রাজাকার হয়ে গেছে। রাজাকার ওহিদুর রহমান, তার নেতৃত্বে আমার মামা, রেজু, কাকা 3জন ঘুরে বেড়ে আসছে। কিভাবে আসছে সে ছোট মেয়ের দেখতে বা আমাকে রাস্তাকে খাওয়া ডাব করা হয়েছে, ডাবগুলো খায় আমার গুলি বেড়ানোর জন্য এইরকম ধরনের যন্ত্রণা মানে আর মানুষের মধ্যে পড়ে না। ট্রেনে স্টেশনে আসলাম, এসব দেখা ঢাকা চলে আসুন, তখন আমার চাঁদপুর তারপরে ভাইয়া ভাইয়া আসবেন। আর নানান এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না, মোবাইল ফোনও ছিল না, টেলিফোনও শোনা করে এগুলি আসলে পাওয়া যেত না। এখন বড় কথা হলো কি, দেশে এখানে আসলাম, আসার পরে ইউনিভার্সিটির যে বলে ভূতের বাড়ি, মানুষ নয়, জন নেই, 7 তখনকার ফ্যাশন খারাপ। এক থেকে হলো দলিলুদ্দিন এর যন্ত্রণা মানুষকে মারা পিঠা খাওয়া, হ্যাঁ ঝুলম বাজি তাদের করে যা ইচ্ছা তা করতেছে। কিন্তু এর ভিতর থেকে পয়সা আমি পাতলাখানে চলে গেলাম, পাতলাখানে মামুনদের পেয়েছি। ওইটা থেকে থাকতে 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 জিন্দিরা গিয়া তোর মোস্তফা মহিউদ্দিন জালাল ভাই আমাকে বলে কিনা হাতিয়ার উঠে দিল হাতে। আমি বললাম যে ভাই আমরা তো আরো প্রশিক্ষণের দরকার আছে, যেটা যেটা রাখো। এবং তারপরে জিন্দিরা গিয়া ওই নৌকা এমনি করে দিয়া বস কালা করতো না, কালা ওটার ভিতরে বলাও, এখানে বলাও, এই গাটা ফুটে গেছে, মানে গাটা চুলটা কেমন দিন হয়ে গেছে, খাওয়া তো না। তারপরে আবার আসলামের দিকে আমরা অনেক বাদ দিয়ে বলি 16ই ডিসেম্বর আমরা তো মনে করছি স্বাধীন হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। তো আমরা ওই পলাশগঞ্জে লালকুঠি ক্লাবের পাশে একটা বাড়িতে, বাড়ি হচ্ছে 3 তলা পুরানো, ওইখান থেকে কিছু পাঞ্জাবি দিয়ে ওপরে অস্ত্র সরকারের উপরে আছে। কারণ জানাল ভাই বলল কি বর্তমানে যাবো বলে উনি আর কমাটা চলে দিয়ে পারবে, উনি বলবে যাও। আমি নৌকা একজন উপরে পাঠাইছে, আমরা যখন মানে পজিশন দিচ্ছি ওই সেফটি আমাকে গুলি করেছি। তো আমার বা পায়ে ওরতে ঘুরে থাকে, খুবই খারাপ। দেখি শীতের সকালে তো কুয়াশা মানে চোখে মনে হয়, আর কিছু বোঝা না। তো ওইখান থেকে আমার যখন গ্যাস আসছে তখন আমি দেখবো না বোতলা পাই, আমাকে পাপ আমি এখানে স্বাধীনতার পরে কি দেখি, এই 16ই ডিসেম্বরে তো বঙ্গবন্ধু আসে নাই, তারপরে কি দেখি যারা
অত্যাচার করছে, যারা রাজাকার ছিল, যারা সহযোগিতা করছে, ওরা হয়ে গেল মুক্তিযোদ্ধা। কিন্তু দুঃখের বিষয়টি জানেন, আমাদের জাতি, এই জাতি কবে ঘুম ভাঙবে বলেন, বলেন কবে ঘুম ভাঙবে? এটা কি মানুষ? এটা বুঝতেছে না কেন? কেন বুঝতেছে না? আমি গোপাল, আমি মুক্তিযোদ্ধা, আমার ছবি বঙ্গবন্ধু ছবি থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমার বাসা 6 তারিখে গিয়া ভাইয়া আমার উপযুক্ত মাইয়া করে দিয়ে চালাচালি করা, আমার গাড়ির মধ্যে আগুন লাগুন দেবো, ভেঙে দেবো, খাওয়ান দাওয়ান সব লুটপাট করে নিয়ে দেবো, স্বাধীন বাংলাদেশে আমি মুক্তিযোদ্ধা। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করলো, মেয়েরা পাশ করলো, বলে বাবা এই কথা বলো না, মুক্তিযুদ্ধের কথা বলো না, বলেন আওয়ামী লীগ কি ভালো ছিল? বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ওরা যা করছে, যদি আরেক চাপ থাকতো তাহলে তো আরো ক্ষতি করতে দিছে। ওরা কি লিখতে দিছে? ওদের পক্ষে না দিলে ওরা কি ভালো করছে? আমাদের সত্য করতে পারছি? আবার কি আসলো 5 তারিখে ওরা কারা? রোগে আরো বিশ্ববিদ্যালয় হবে, একটা টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যায়নি, কারা ওরা? কি করবো? আমার মাইয়াকে টানাটানি করবো, আমার বউকে টানাটানি করবো, সিনামিয়া দেবো সব, এটা কারা? তারা রাজাকারের বংশধর, প্রতিশোধ। বিশ্বাস করেন, আপনারা তৈরি থাকেন, কঠিন সমস্যা করবেন। আর পাশে আসে বন্ধুটা আছে, কিসের বন্ধু? কে বন্ধু? ভারত। ভারত থাকলে আর বন্ধু দরকার হয়। যুদ্ধের সময় কেন আমাদের জিনিসপত্র অস্ত্র দিয়ে গেল? আন্তর্জাতিক ছাত্রাবাসের সাথে অস্ত্র কি কম ছিল? সেখানে কি চলে গেল, কেউ বাধা দিল না। কথা বললে তো, সত্যি কথা বললে আপনারা, আপনাদের কাছে ভালো লাগবে না। 5 তারিখে হ্যাঁ আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পাস করলো, একজন লাইব্রেরিয়ান, আরেকজন ছেলে পাস করলো, তারা এটা কানা বাবা। আপনার কাছে আবার পরে আসি, অন্যদেরকে একটু শুনি। না 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 না, আপনার শুনতে খুব ভালো আমার লাগছে। কথা বলবো না বাবা, আমি কি বলবো? হয়েছে এখন কেউ শুনবে না, বুঝেছে? কেউ শুনতে চায় না। আরেক বছর একজন যদি দেখে, আমি এখন 75-76 বছরের মানুষ, এখন আমার ওই জায়গা ভাষায়ও চশমাটা দেখে আমি কাবু পরে আসছি, খবরের কাগজটা পরে আসছি, জলের গ্লাসটা পরে গেল সমস্যা। তো তাই আমি এখন আর না। আপনারা কি করবেন? আপনারা বুঝালেন, আপনারা বুঝালেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বুঝতে পারছি যে কথা বলার সাথে একদম হৃদয় থেকে অনেক কষ্ট ভেসে আসছে। এই বইটা প্রকাশনার সময় যেমন এরকম অভিজ্ঞতা আমাদের হয়েছে। এখানে খগেনদা, উনি শহীদ হয়েছে, উনার ছেলের যখন আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, এবং আরেকটা আমাদের অভিজ্ঞতা হয়েছিল ওনার স্ত্রীর ইন্টারভিউ নিয়ে। গ্রিন রোডে ওদিকে বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিতে দিতে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। যেমন যুদ্ধ আসলে একটা ভয়ঙ্কর সময়। ওনার ছেলেকে বার্লি খাইয়ে, তখন হচ্ছে 8 মাসের সন্তান, তাকে নিয়ে যাচ্ছে, এবং এর মধ্যে নানা রকম ঘটনা ঘটছে। একটা শুধু ছোট্ট ঘটনা, যে দীর্ঘ সময় মানে যুদ্ধের মধ্যে আনন্দ, বেদনা, অদ্ভুত অনেকগুলো বিষয় ঘটে। যেমন উনি অনেক কদিন যেহেতু চুল কোনো চিরুনি করতে পারছে না, তেল দিতে পারছে, চুলে জটা ধরে গেছে। মানুষ অনেক সময় মানে কষ্টের সময় নানা রকম আশা খোঁজে, ওনার কাছে মানুষ তখন পানি পড়া নিতে আসে। শেষ পর্যন্ত মানে সেই বিপদ থেকে বাঁচবার জন্য তাকে তার চুল কেটে ফেলতে হয়েছিল। হয়তো মনে হবে যে মাথার চুল কেটে ফেলা আর এমন কি এত ভয়ঙ্কর বিষয়ের মধ্যে, কিন্তু এগুলো সবই যুদ্ধের অংশ, জীবনের অংশ। আরেকটা আমাদের ইতিহাসে খুব অদ্ভুত অংশ, যেটার কথা গোপালদা বলছে, মধুর ক্যান্টিন।
এর মধ্যে বিশ্বে একমাত্র ইতিহাসের অংশ যেখানে একটা ক্যান্টিন একটা সময়কে ধারণ করছে এখানে। এবং এর সাথে যেমন মধুদার ছেলের যখন আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম তখন জেনেছি, কারণ মধুদার প্রশ্নটা আসছি যে একটু যেহেতু বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং এখানে আমরা শহীদ পরিবারের তালিকা দিয়েছি, একটু এখানে একটু আমাদের চিন্তার মধ্যে ধরে রাখা উচিত যে ঠিক এইখানে কর্মচারী বলতে একেবারে ফর্মাল লেটার একদম অ্যাপয়েন্টমেন্ট এইভাবে করে না ধরাই ভালো। আমাদের সম্পর্কগুলো এমন ছিল না অন্তত যুদ্ধের সময়। এখানে পরিবার, এখানে আমরা যেমন ইন্টারভিউ নেওয়ার সময় দেখছি তারই আরেক আত্মীয় আরেকটা অফিসে কাজ করছে, তার পরিবার এখানে বাস করছে এবং তারা সকলে এখানে ঘোরাঘুরি করছে। যেমন মধুদা এক অর্থে যে যদি এখানে আমরা তালিকায় তার নামও রেখেছি, যদিও হিসাবে তিনি কর্মচারী পর্যায়ে পড়েন না, তিনি একটি ক্যান্টিন চালাচ্ছেন। এই ক্যান্টিনের বিষয়টি কিন্তু 71 সালে কিন্তু ক্যান্টিনটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখন আরবি ফার্সি ডিপার্টমেন্টে অবাঙালি একজন শিক্ষক তিনি কিন্তু আসেন, যে তিনি অন্যভাবে করে বলেন যে এখানে মুসলিম লীগ এখানে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু যে কোনো ভাবে হোক সেটিকে বাঁচাতে পেরেছে। আর যুদ্ধের সময় মধুদার কথা আমরা এখন শুনবো, শুধু মধুদার না, মধুদার সাথে তার পরিবারের কথা। কিন্তু এই সময় আরো অনেকগুলো ঘটনা ঘটেছে যে এই প্রশ্নগুলোতে পরে আসবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মধুর ক্যান্টিনে কাজ করতে তখন মনির ভাই মানে মনির হোসেন বাচ্চু, তিনি মধুদার মেয়ের যে গুলি লেগেছে তাকে চিকিৎসা করানো থেকে নিয়ে যাওয়া থেকে পুরো যুদ্ধের সময় ভারতে থাকা, মানুষকে কতভাবে ধর্মীয় ভেদাভেদ ভুলে যে শুধু মানুষের জন্য এসেছে তার অনেকগুলো প্রমাণের মধ্যে এটা একটা। ওই মনির হোসেন বাচ্চু ভাই এখন বলবেন, তাকে একটু অনুরোধ করছি যে তিনি কিভাবে মধুদার পরিবারকে গুলি, তারা যারা শহীদ হলেন তাদের যে মেয়েকে বাঁচালেন তাকে কিভাবে কত কষ্ট করে বাঁচিয়েছেন এবং কিভাবে ভারতে নিয়ে গেছেন এবং সেখানে একটা দীর্ঘ সময় 9 মাস তিনি কিভাবে সেই পরিবারের সাথে ছিলেন, যেটা আমাদের কোনো ধরনের ধর্মীয় সংকীর্ণতার উপরে মানুষের যে পরিচয় অনেক বড়। যে শিক্ষাটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা মেয়েদের কমন রুম ছিল সেখানে যিনি চা সরবরাহ করতেন তার কাছ থেকে এই শিক্ষাটা আমরা পেয়েছি। সেই মনির হোসেন বাচ্চু ভাইকে এখন অনুরোধ করছি। আমি মনির হোসেন বাচ্চু, আমি মধু ক্যান্টিনে চাকরি করছি ছোট থেকে পাকিস্তান আমলে। যখন আমি যুদ্ধ যখন লাগে তখন আমি তো মধু ক্যান্টিনেই ছিলাম, তখন একদিন মধুদার সহকারে আমরা আসলাম যে আর্মি তখন এই হোটেল ইন্টার কন্টিনেন্টে আসছে, তখন যুদ্ধ আরম্ভ হয়নি, আগের থেকে মিলিটারি আইনা রাখছে, এখানে আইনা রাখছে। আমি সহকারে মধুদার সহকারে দীঘা আবার মধুদাকে হে আমতলা বাসায় দিয়ে এই শিববাড়ি দিয়ে আসলাম, শিববাড়ি দোতলা কোয়ার্টার ছিল সেখানে তাকে দিয়ে আসলাম, আমি আবার চলে আসলাম। এরকম পড়াই আমি এইভাবেই করতাম। করার পরে সেদিন যে রাত্রে আবার গোলাগুলি আরম্ভ হয়ে গেল, তখন আমি থেকে যে কোথায় যাব, আমি তখন ওই ক্যান্টিনের থেকে বাইরে তখন ওই যে নিপা ভবনের সামনে দিয়া ওই হোস্টেলটা আছে না বিদেশি আন্তর্জাতিক হোস্টেলে গেলাম, যে ওইখানে গেলে মারবে না কেউ। তখন ওই বাথরুমের সামনে সারা রাত্র ছিলাম। তারপরে রাত্রে ভোর রাত্র না হইতেই তার মুখে একজনের মুখে শুনলাম যে আরে মধুদারকে তো মালিকের সব মেরে ফেলাইছে সব। আমি আজাদ দেওয়ানের একটু আগেই আবার আপনার এই ক্যান্টিনে আসছি, ওই পিছন দিয়ে বাইরে ক্যান্টিনে এসা গেছি, লাইব্রেরির এখান দিয়ে আইসা রবনামাটের ভিতর দিয়ে দেখি আর্মির গাড়ি আপনি চলাচল করতেছে। তখন আমি অস্থায়ী করে যখন গাড়িটা অন্যদিকে সরে গেলাম, আমি অস্থায়ী করে কোনা দিয়ে নাই না ওই মাঠের ভিতর চলে গেলাম। মাঠের ভিতরটা যাইয়া বাংলা একাডেমির ওইখান দিয়ে তখন এই ওয়াল ছিল না, ওই মাঝেরটার কাছ দিয়ে ওই শিববাড়ি মন্দিরের ওইখান দিয়ে আমি ওই বাসায় গেলাম। অতএব এখানে বাসা যাওয়ার শুনলাম যে হওয়ার সবার মেয়েরা ফেলেছে। ঢাকা কিছু লোক ছিল, ওরা বললো মারছে।
জাম করে ভিতরটা সিটকেলি ফেলাই না। আমি আবার ওই নিচের দিকে বাইয়া পাইপে ওই ভিতরে ঢুকছি। দুইটা দেখলাম যে তিনজন মজুদার পরিবার, ছেলের বউ। মজুদার বউ হলো দুইটা হাত এরকম ব্যানার দিয়া কাটছে, মানে পেশায় ধরছিল মজুদাকে, তখন তার ওই দুইটা হাত কেটে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, ছাড়ার পরে ওনারা ফালায় রাখছে। আর ছেলের বউ স্নান করে গোসল করে আসা, যেমন কাপড় চোপড় থেকে তুলেছে, চারকে দুটো বসানো ছিল, আর এদের দিয়ে চিকে মিলিটারি অর্ডার ধরতে চেয়েছে। চিকে দেওয়ার পরে ওই মজুদার ছেলে তখন আগ হয়েছে, এরকম ভাবে গুলি করছে, যেন একটু চিপ তুলা করে দিয়েছে। পাঞ্জাবি পরনে ছিল, পায়জামা পরনে ছিল, আর বউর এই প্যালের মধ্যে লাগছে, আর দিকে লাগছে। বউ দেখছি এরকম কোনার মধ্যে বসে রয়েছে, ছেলে এরকম করে রয়েছে, মজুদার বউ মনে মাঝখানে প্যান্ডে না ফালা রাখছে। মজুদারকে নিয়ে গেছে জগন্নাথ হল। এইগুলো আমি শুনলাম, ওইটা আর একগুলো আমি দেখলাম। আর যে তার একটা মেয়ে, তার একটা গুলি এখানে রাখছে, আর একটা এখান দিয়ে লাইয়া দুইটা পিঠে দিয়ে বেরিয়েছে, মানে এখানকার ছোট, পিছিয়ে দিয়া বড়, মানে পিছন দিয়ে বেরিয়েছে। ওকে ও ছিল 3 তলায় নিয়ে রাখছে। অন্য সুধাংশু করে ছিল, ওরা তখন আপনার ওইভাবে রাখছে, নিয়ে ছালার মধ্যে পিছিয়ে। আমি সকালে দিয়ে আরো কয়েকজন শিববাড়ি আরো ছেলে ছিল, মঞ্জু আরো 2 ছিল, তাদেরকে নিয়ে ছালার মধ্যে লইয়া এসে ওই যে এখন আমাদের ইউনিভার্সিটি মেডিকেল এখান দিয়ে ঢুকিয়া আপনার করলাম। ওই বড় গেটটা লোয়ার শিকল দিয়ে আটকানো ছিল, ওইটার ফাঁক দিয়ে যাওয়া যায়। ওরে নিয়ে ওই এমার্জেন্সিতে গেলাম, ওরা সবাই আয়া করলো, আমি ওইখানে ওরে নিয়ে রয়ে গেলাম। রওয়ার পরে কিছুক্ষণ থাকার পরে ওর আত্মীয় স্বজনের বাসায় গেলাম। এরকম ওরা তো মেয়েরা ফেলাইছে, ওর এরকম গুলি লাগছে। ওর বোনের বাসালে সাকারি বাজার, ওর বড় বোনের বাসা সাকারি বাজার দিয়া বলার পরে ওই যে এখন যে প্রতিভা দিদি যে ক্যান্টিন চালাতো, স্বাধীনের পরে যে ক্যান্টিনটা চালাচ্ছে ওর নাম প্রতিভা, ওর বললো ওরা জামাই সহকারে ওদেরকে বইলা, ওর জামাই সহকারে অনিমা দিদির জামাই সহকারে ওরা আবার এইবার গেল। ওরে আবার আমি ওদের সাথে সাথে এই কথা বইলা, ওরা যখন জায়গা চিনেন যা, আমি আবার ওদের সাথে সাথে ওই পার গেলাম চুনকুইটটা। তখন তো নৌকাটা যাওয়া যেত চুনকুইটটা, ওই রাস্তা দিয়া আবার আমি মেডিকেল আইসা করছি। ওই যে রান্না একলা খেয়ে আইছি, ওরা তখন খাইতে পারত না, রুটি রুটি ওই দুধে করে চুবাইয়া এসে তাকে এইভাবে খাওয়াইছে। ওইখানে থাকার পরও দেখি 2 দিন পরে যে গুলি খাওয়া যোগ্য মানুষ আছে তাদেরকে মেরে ফেলে, যে যেমনি পারে গুলি খাওয়া, ওরা আবার সবাই পালাতে লাগলো। আমিও ওরে নিয়ে, আমার কাছে কোনো টাকা ছিল, একজন থেকে 1 টাকা চাইয়া নিয়ে এসে আমি ও জিঞ্জিরা দিয়া ওরে নিয়ে ওরা যেই বাসায় গেছে আমি সেই বাসায় আবার ওদেরকে নিয়ে গেলাম। পরে থুইয়া পরে শুনলাম যে আর হিরালাল বলে একটা ওই মধুদার একজন বন্ধু মানুষ ছিল, সে ওই ইউনিভার্সিটি চাকরি করতো শহীদুল্লাহ হলে, ওই আর কি ওই অরুণ আর কিছু ভাই বোনের নিয়ে সে আবার আলাদা রাখছে। তখন আমি সরকারে ওই আবার সব আমরা শ্রীনগর দিয়া সবাই আমরা একখানে নৌকা দিয়ে গেছি এই সুন্দরটের থেকে, এই রানু সহকারে ওইখানে নিয়ে আমরা তখন দেখতে পেলাম যে ডালো একটা গুলি আছে, ওইটা বাইর করছে, আর এই পেটটা তো বাইরে যাওয়াতে করে ওইখান থেকে কয়েকদিন থাকার পর আপনার করছি। ওরা বাড়িতে থাকতো, আমি আসতাম ওদের, ওরা বইলা দিত যে বাসায় আমাকে ওইটা আছে, স্বর্ণ আছে, কাশের থাল, রুটি, ঠিলা এগুলা সব নিতাম, টাকা পয়সা। এই তখন দিনই রাখলে আপনার যে মোমিন কোম্পানির বাস চলতো সোদপুর, এই বাস দিয়ে যেতাম। আবার অনেক সময় বাস চলতো না, হাইটা যেতাম এইবার যে শ্রীনগর যেতাম। আমি আপনার তখনকার টাইমে 2 মণ চালের বস্তা নিয়েছি এই ওদের ঘরের থেকে। ঘরের যখন ওদের মা বাপ ছিল 12-14 দিন, আমার এই পায়ের এই পর্যন্ত এই পানিতে ইয়ে থাকতো,
হ্যাঁ, মানুষ মরলে যে শরীরের মধ্যে পোকা হয়, মানুষের যখন স্বাদ থাকে না তখন যে পোকা বাইরে যায়, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি দেখছি, আমি গামছা দিয়া নাক মুখ বাইন্দা হেসে যেতাম, এরকম ভাবে ঘরের মালামাল নিতাম। আর ওরা ওই ঘরে 3 জন ছিল। আর শুনলাম তো যে মধুদাকে ওই যে জগন্নাথ নিয়ে আকারে ওই ফুটটা ওইভাবে সবার মতনই চাপা মাটি দিয়ে দিছে। এরকম ভাবে 3-4-5 দিন নিচ্ছি। নেওয়ার পরে পরে আবার আরেকবার এসে দিই কি ইউনিভার্সিটি থেকে অর্ডার দিছে যে যত মানুষ মারা গেছে ওই মিউনিসিপালিটির থেকে ওই সুইপার দিয়া পুরো ঘর আপনার সাফ করতেছে। ওইভাবে তারা সাফ করে ফেলাইছে। সাফ করে আবার তালা মেরেছে, তালা এসে আবার অন্যের থেকে চাবি লিয়া তখনও 2 মিনিট চালের বস্তা। এই চালের বস্তার কদিনের থেকে আমার মাথায় উঠে দিই। আমি এই চালের বস্তাটা লইয়া আমতলা গেছি। আমতলার থেকে ওই এক বাগনা ছিল অলাই, ওর বাসায় রাইখা এরপরে আবার এটা এই শ্রীনগর গেছি। ওই ওর বাসার থেকে রিক্সা গেছি, রিক্সার থেকে জিঞ্জিরা গেছি, জিঞ্জিরার থেকে মাথায় গেছি, আবার নৌকায় ফেলাইছি, নৌকার থেকে আবার ফিরা মাথায় গেছি, আবার বাসে উঠেছি, বাসে উঠে আবার এই চাল এই শ্রীনগর গিয়ে মাথায় কেড়ে নিয়েছি। এই চাল লাস্টওয়ালা খাইতে পারে না। এই চালের মধ্যে আপনার ওই কেরাসিন তেল যেরকম করলে অন্য কিছুতে টাইনা লেগে যায়, ওই চালে ওই গায়ের রস টাইনা নিচ্ছে, গন্ধ থেকে করে বেঁচে পড়েছে। ওইখান থেকে আবার এই ওদেরকে নিয়ে সবাই যখন আমরা আবার শ্রীনগরে একটা নিলাম, একদিনকে রাত্রে শুনলাম যে ও ক্ষুদা খাইব কি আটা ছিল, আটা বানায় না অগ্রহণ এনে ওদের ব্যক্তি পুলিশ গিয়ে যেতে পারে, আর্মি মিলিটারি আসবে, তখন ওই রুটি বানাইলাম। রাত্রে এক পদের যারা দেশে থাকে এক পদের পোকা আছে, ঝিঝি পোক হয়, ঝিমঝিম করে ঝিঝি করে। আমার খুব ভয় লাগতেছিল। আমি রুটি বানাই আর আগুনের দিকে তাকাই থাকি। তখন এই যে সব ওরা তখন 3-4 বোন, এই 3 ভাই, অরুণ, উদিত, বাবুল আর পিঙ্কন, 4 ভাই ছিল। এগোছিয়া দেখেন আগে থেকে আবার এই রুটি বানায় রাত্রে করে আরেক বাড়িতে লেগে গেছি, খাওয়াইছি। এরপর 2 দিন পরে দেখি আর না, তালতলার থেকে আর শ্রীনগর আগুন দিতে আসেনি, তালতলায় আগুন দিচ্ছে, মুন্সিগঞ্জ তালতলা। এরপর 2 দিন পরে আবার শুনলাম যে আবার আইব, আবার আসবো, তো কি করবো, ওগুলো গেছি নৌকা, কেরাই নৌকা ঠিক করতে। ওরা কি করছে, কেরাই নৌকা আনছি, আইনা দেখি কি ওরা নাই, ওরা আমারে ফেলাইছে, চলে গেছে। ওই গেছে ভাগ্যগুলো দেখছে। তখন নতুন পানি আসতেছে, কোনো জায়গায় শুকনা, কোনো জায়গায় পানি। এই আমি সেই ভাগ্যকুল গেছি ওদেরকে বিশ্বাস। ওরা কয় কি না, আমি তো আমাদের বাসায় আসে নাই, ওর মামার বাসায় গেছে, অন্য আরেকটা জায়গার নাম করলো, সেই জায়গায় গেছে। পরে আসে ওরা ওই জায়গায় গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে তো আবার ফিরে আসলাম, এসে ওদেরকে নিয়ে সেই জায়গা থেকে আবার আসলাম। এসে মনে হইল যে আমরা আবার ইন্ডিয়া যাব, এই বদর যুগনি গেলাম। এই সব দেখেন আমরা শ্রীনগর থেকে হাইটা এই তালতলা হয়ে এই বদর যুগনি গেছি, ওর ভাইয়ের শ্বশুরের দিকে, কোন দিকে সবাই আসে। আমরা আবার ইন্ডিয়া গেছি এই মদনী দেয়া কাঠপট্টি পার হইয়া ওই যে মদনগঞ্জ দেয়া উদানচর, বৈদ্যের বাজার, এইসব জায়গা দিয়ে আমরা পার হয়েছি। তোর আরেকটা বিয়ে ছিল। আবার তো এরকম হইতো যে ওই মাথা প্রতি 150 টাকা করে লাগতো পার হইতে। তা আমরা 2 জন মুসলমান থাকলাম, যাওয়া পরে আমরা তো ওই দেশে মুসলমান, ওরা হিন্দু, ওরা আমরা ওই পার দিয়ে আসি, যেন আমগো 300 টাকা কম লাগে। এইবার যে দাম নিয়ে গেলাম, তোর কি আর আসি, 1 টাকার কি আমার কান্দে, আর 1 টাকার কি মাথা। এই যে বাবুল কয়েক নাম ছিল, তারা কিন্তু 6 বছর এরকম হইতে পারে, 6-7 বছরের এক অধীর, বাবুল, অরুণের আসছিল মানে বছর 10 হইতে পারে, 10-15 বছর হইতে পারে, 15 হয়নি, 10-12 বছর, 10-12 বছর হইতে পারে। এই কি পানি বললে এরকম তোরা মানে কান্দ 2টা ঘর আর আমি পারো, পরে এরকম ভাবেই করছি। এগুলা নিয়ে তখন আবার ওদিকে
একদিন রইলাম চল আমার খামগুলো মাটির পাতে কিনে আনছি, চাল কিনে আনছি, আর মুসুরি ডাল তেনা দিয়া বাইন্দা ওই চালের ভিতরে দিছি, ওই ভাতের সাথে চালও সিদ্ধ হয়ে গেছে, ওই ডালটা সিদ্ধ হয়েছে, ওগুলা দিয়া আমরা মনে করি এইভাবে চলছি। মুড়ি কাঁঠাল এগুলো তখন তো 1 টাকায় 2টা কাঁঠাল বিশাল বড় বড় হয়েছে। একজনে মুড়ির টিম ফালা দিয়ে তার 3টা হয়ে গেছে, তারা বোঝা দিয়ে নিতে পারে না। আমি সেই 3টা নিছি, যখন 1 টাকাতে 2টা কাঁঠাল দিলাম বড় দেখা, তখন আমরা খাইতেছি। অন্য আরেকজন লোক আছে, দাদা এই মুড়ির টিমটা তো আমাদের, আমরা এটা ফালা চেয়েছি, পূজা লেগে আনতে পারি না। আমি তো আপনাদের নেন, আপনারা নিয়ে দেন অর্ধেক, আমরা নিয়ে অর্ধেক। তখন এইভাবে খেয়ে আমরা চলি। তারপর আমরা যে কলকাতা গেছি, কলকাতা যাওয়ার পরে ওইখানে তারা শরণার্থী ছিলাম। তা আমি আবার ওর মামার সাথে আমি কাজ করতে পারতাম, তো ওর মামার আবার নিউ মার্কেটের এখানে দোকান ছিল, ওই দোকানে আবার মালামাল কিনতে যেতাম, ওর সাথে আমি ব্যবসা কাজ করতাম। আমার আমি যতটুকু খাওয়াই এই আর কি, নিউ মার্কেটের থেকে মাল আনতো, বউবাজার থেকে মাল আনতো, বিভিন্ন জায়গা থেকে মাল আনতাম, ওই তার সাথে বেঁচে কিনা করতাম। আর এই দুর্গা দিয়ে একজন ছিল মজদারে মেয়ে, সে ওই সপ্তাহে সপ্তাহে একটা রেশন আনতো, বড় বড় পোয়া রুটি, মিষ্টি লাগতো, আর চাল গম এগুলা সবই দিত। তখন আমরা ওই বাসাতেই এগুলা কি করতাম, খাওয়া দাওয়া করতাম। থাকার পরে ওইভাবে কাটার পরে ওরা আমার সাথে আবার একটু ওই খারাপ আচরণ করলো। মানে আমার ওই যে ওর যে বড় বোনের জামাই, ও তখনই করতো যে আমার মামার সাথে আমরা বসি না, আমার মামার খাটে তুই বসস। এটা নিয়ে আমার প্রতি তার একটা হিংসার জন্ম নিল যে মুসলমানের। এখন এতদিন কিন্তু কয় না, বললো তুমি মুসলমান, তারপরে তুমি আমার মামার লগে চলো, আমরা আমার মামার খাটে বসতে সাহস পাই না, এইভাবে ছিল। তারপর গেলাম ঘর মাসির বাসায়।